এবং এই প্রতিবাদে আমাদের সঙ্গে আছেন তারা, যাদের সাহস আমাদের পথ দেখিয়েছে, অভয়ার মা এবং বাবা। আজকে আমরা জানি সন্তানহারা মা বাবা তাদের কি যন্ত্রণা বুকে চেপে তারা এখনো পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশাসনের দরজায় তারা করা মেরেছে। এখনো পর্যন্ত কিন্তু যা কাঙ্ক্ষিত বিচার তা মেলেনি। আমরা এখন অভয়ার বাবা তাকে ডেকে নিচ্ছি। আমরা বর্তমানের মানুষ, আমরা ভাগ করে নিতে চাই আপনাদের সঙ্গে আপনাদের যন্ত্রণা। আমরা জানি এই যন্ত্রণার কোনো শেষ নেই, এই ব্যথা এই বেদনার ভার আমরা সবাই মিলে যদি বহন করি তাতে যদি একটু কম হয়। কিন্তু এটা বলতে চাই, এই লড়াইতে আমরা আপনাদের সঙ্গে আছি, পথে ছিলাম, পথে আছি, যতদিন না পর্যন্ত কাঙ্ক্ষিত বিচার আসে আমরা পথে থাকবো। এখন কয়েকটি কথা বলার জন্য আমরা অভয় বাবাকে ডেকে দিচ্ছি। গত 9 আগস্ট আমি আমার মেয়েকে হারিয়েছিলাম। মেয়েকে হারিয়ে একটা বড় পরিবার আমি পেয়েছি। আজ এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার পরিবারের সদস্য বলেই মনে করছি, তাই তাদের ধন্যবাদ বা কিছু কথা বলে তাদের আমি ছোট করতে চাই না। 9 আগস্ট যেমন সারা ভারতবর্ষ কেঁপে উঠেছিল, পৃথিবী কেঁপে উঠেছিল, সেইরকম একটি ঘটনা 21শে মার্চ। এই ঘটনাটা অনেকের কাছে পৌঁছায়নি। এই তৃণমূল সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে আমার মেয়ের দেহ ছিনতাই করে আরজিকর থেকে আমার বাড়ি পর্যন্ত নিয়ে চলে এসেছিল এবং যাকে শিয়ালদা আদালত তথ্য প্রমাণ লোপাটের দায়ে অভিযুক্ত করেছে তাকে পুরস্কৃত করা হলো। আর একজন জয়েন্ট সিএমওই ডক্টর সুবর্ণ গোস্বামী, যার কথায় আমরা প্রথম মুখ খুলতে সাহস পেয়েছিলাম, যিনি আমাদের প্রথম সাহস জুগিয়েছিলেন, তাকে বর্ধমান থেকে বদলি করে দার্জিলিংয়ে একটা অতি সাধারণ পদে এবং নিষ্ক্রিয় একটা হাসপাতালে ট্রান্সফার করা হয়ে গেল। তার মানে সরকার কি চায়? দুষ্কৃতীদের মাথায় হাত রেখে এবং যারা কাজ করতে চায় তাদের জঙ্গলে পাঠিয়ে তাদের যে কাজ না করতে পারে সেই ব্যবস্থা করা। একজন সিপি, যিনি কলকাতা পুলিশের প্রধান, গোয়েন্দা প্রধান এবং হোমিসাইড ইন্সপেক্টর, এই সমস্ত পদাধিকারীরা যখন কোনো ঘটনার স্থলে উপস্থিত হন, দুর্ঘটনার স্থলে, তখন সেই নির্দেশ থাকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে। তারই নির্দেশে এই সমস্ত লোক কোনো দুর্ঘটনা ঘটনা ঘটলে সেখানে গিয়ে উপস্থিত হয়। যখন 7.5 মাস ধরে আমার মেয়ের ডেথ সার্টিফিকেটটা পাচ্ছি না, আমরা একবার আরজিকর, একবার বড় অফিস করছি, একবার স্বাস্থ্য ভবন মেল দিচ্ছে, রীতিমতন ক্যালকাটা কর্পোরেশনকে থ্রেট দিয়ে মেল দিচ্ছে যে এই ডেথ সার্টিফিকেট তোমাকে দিতেই হবে যে কোনো প্রকারে। তারপরে 19 তারিখ দুপুরবেলা আমার কাছে ফোন আসে 1টার সময় যে আজকের মধ্যে আপনার ডেথ সার্টিফিকেট পেয়ে যাবেন। আমি তখন এমএসবিটি এবং স্বাস্থ্য সচিবকে বলেছিলাম, আপনাদের ডেথ সার্টিফিকেট দিতে হবে না, আমরা যেখানে নিয়ে পারি আমি জোগাড় করে নেব। ঠিক 4টার সময় আমার মোবাইলে একটা মেসেজ আছে এবং অনলাইনে দেখতে পাই যে ডেথ সার্টিফিকেট আপডেট করা হয়েছে। এবং সন্ধ্যা 7টার সময় কাউকে কোনো খবর না দিয়ে
স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আমার বাড়িতে এসে উপস্থিত হন আমার মেয়ের মৃত্যুর প্রশংসাপত্র আমাদের কাছে তুলে দেওয়ার জন্য। তখন আমরা তাকে প্রশ্ন করি, এই পশ্চিমবঙ্গে বহু লোক তো মারা যায়, সমস্ত মৃত্যুর প্রশংসাপত্র তো এখন এই পোর্টালের মাধ্যমে দেওয়া হয়, সেখানে কি সব জায়গায় আপনারাই বুঝে যান? তখন তার কাছে একটাই উত্তর ছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাকে এই কাজ করতে হয়েছে। 9 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে পরবর্তীকালে বলেছেন, 9 আগস্ট রাত্রি 2টো পর্যন্ত আমি সমস্ত খোঁজ খবর নিচ্ছিলাম এবং স্মৃতির সঙ্গে আমি সরাসরি কথাবার্তা বলি। তার মানে কি, সমস্ত বিষয় নিয়ে প্রমাণ করে দিয়েছেন যে আমার তত্ত্বাবধানে সব কাজ হয়েছে। যেদিন শিয়ালদা আদালত 20 জানুয়ারি এই সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়, আজীবন কারাদণ্ড, যাবজ্জীবন না, আজীবন কারাদণ্ড, যতদিন জীবিত থাকবে কারাদণ্ডের ভেতরে থাকবে। বহরমপুরের সভায় মুখ্যমন্ত্রী বলেন, যদি এই মামলাটা আমাদের কাছে থাকতো তাহলে আমরা সঞ্জয়কে ফাঁসি করে দিতাম। তার মানে কি, বিচার ব্যবস্থায় উনি হস্তক্ষেপ করেন এবং ওনার কথায় বিচার ব্যবস্থাও চলে। শিয়ালদা কোর্টের রায়ের যে 172 পাতা কপি আছে, সেটা আমি উল্টে পাল্টে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করেছি। প্রথম যেদিন এই কপি যেদিন রায় বেরোয় তার পরের দিন রাত্রি 8:30টার সময় এই কপি আমরা পাই। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এবং তার দলবল মানে লিগাল টিম পরের দিনই সঞ্জয় ফাঁসি যে হাইকোর্টে মামলা করে। তাহলে কি তারা রায়ের কপি পড়ে না পড়েই এই মামলা করতে ছোটে? আর কি উদ্দেশ্যে ছোটে? এই রায়ের কপিতে 153 নম্বর পাতায় শিয়ালদা কোর্টের জজ সাহেব অনির্বাণ দাস তারা থানার এসআই সৌরভ ঝা সম্বন্ধে একটা এমন মন্তব্য করেছেন, যেটা যদি সরকার বা কোনো প্রশাসনের লোক দেখে, অন্তত তাকে সেই ক্ষমতা, সেই জায়গা থেকে তাকে সরে যাওয়া উচিত। তারা থানার অতি সৌরভ ঝা বলছে, সকাল 10টা 10 আমি আরজিকর থেকে একটা ফোন কল পাই এবং আমি তারা থানার জিডি বুক, একটা ব্ল্যাঙ্ক জিডি বুকের ফার্স্ট স্ট্যাম্প যেটা থাকে সেটাকে ব্ল্যাঙ্ক রাখতে বলি এবং আমি আরজিকর হসপিটালে যাই। সারাদিন আমি আরজিকর হসপিটালে ছিলাম 3টে পর্যন্ত। আবার রাত্রিবেলা যখন আমি 11টার সময় ডিউটি ফিরি, সকাল 10টা 10 টাইম দিয়ে আমি এই জিডি বুক ফিল আপ করি। সৌরভ ঝা কোথায় দাঁড়িয়ে বলছেন? একজন বিচারপতির সামনে শিয়ালদা আদালতের অফিসে আদালতে দাঁড়িয়ে এই কথাটি বলছে। তার কথায় যদি আমরা এই মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করি, তাহলে কি খুবই আমরা অন্যায় করেছি? যখন আমরা এই দাবিটা করি তখন ওনার সমস্ত দল, ওনার দলমত, ওনার লোকজন আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কেউ ইতিহাস শেখায়, কেউ বলে লাখ টাকা হচ্ছে না, কোটি টাকা লাগবে, কেউ বলে ওনার চাদর কম্বল নিয়ে সঞ্জয়কে বাঁচাতে যাবেন, কত রকম মন্তব্য। আমরা একটাই কথা বলি যে আপনারা একটা দিন হচ্ছে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের কি অবস্থায় আমরা চলছি এখনো দিন হচ্ছে দেখে যান। 9 তারিখ ঘটনা ঘটার পর থেকে আমাদের লোকাল এমএলএ তৃণমূল ঘোষ, লোকাল কমিশনার সোমনাথ দে, আমার প্রতিবেশী প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি এবং আমাদের 34 নম্বর ওয়ার্ডের কমিশনার একজন মহিলা, এরা সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এদের ডিউটি হয়েছিল আমাদের বাড়িতে পাহারা দেওয়া। এবং আমরা কোথায় কি বলবো, সাংবাদিকরা জিজ্ঞেস করলে কি বলবো, তার রুটিনটা তৈরি করে দিতে। এই সুবর্ণ গোস্বামী তিনি 12 তারিখ প্রথম আমাদের বাড়িতে যান। তখন
আমার ওয়াইফ এই 5-6 জন ডাক্তার সিনিয়র ডাক্তার গেছিলেন আমার ওয়াইফে। তখন সুবর্ণ স্যারের সামনেই আমার ওয়াইফ বলে দেয় যে ডিসি নট যখন আমার মেয়ে ডেড বডি ওই আমাদের ঘরে দোতলায় শোয়ানো ছিল, আমাকে ডেকে নিয়ে গিয়ে একটা গলির ভেতর আমার পাশে একটা আড়াল আছে ঘরে, সেখানে নিয়ে গিয়ে একটা বেশ মোটা টাকার বান্ডিল আমাকে অফার করছিল। এই সুবর্ণবাবু কিন্তু কথাটি শুনে চুপ করে আর থাকেননি। আমরা বারবার বলেছিলাম কাউকে বলার দরকার নেই, কিন্তু উনি বাইরে এসে সাংবাদিকদের সামনে কথাটি প্রকাশ করেন এবং তার প্রতিবাদে তার ফলস্বরূপ রাত্রি 10টার সময় আমাদের ঘোড়া থানার আইসি এবং প্রতিবেশী সঞ্জীব মুখার্জি এসে বলে, তোমরা এই টাকার কথা বলেছো কেন? তোমরা এই মেয়ের আর বিচার পাবে না, তোমরা এখন একটা ভিডিও করে দাও যে টাকার কথাটা ফের, এই টাকা দেওয়ার কোনো প্রস্তাব আসেনি। তখন আমাদের জোর করে একটি ভিডিও করিয়ে নেওয়া হয় এবং 20 তারিখ যখন প্রথম আমরা বাড়ির বাইরে যাই, আরজিকর হসপিটালে গিয়ে আমি 20টা প্রশ্ন তুলি সাংবাদিকদের সামনে, যে 20টি প্রশ্নের উত্তর আমার চাই। তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে ডিসি নট কেন আমাদের টাকা দিতে গেছিল। কিছুক্ষণ পরেই সেই ভিডিওটি কুণাল ঘোষ এবং শশী পাজা, যিনি নারী সুরক্ষা মন্ত্রী, আমাদের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, তারা সাংবাদিক ডেকে সেই ভিডিওটি প্রকাশ করেন। তার মানে তারা প্রমাণ করে দেন যে আমরা টাকা দিতে গেছিলাম এবং টাকা যে দিতে যাইনি সেটাও প্রমাণ করে দিলাম। আমার ডান দিকে আপনাদের দেওয়ালে কম করে 20টি বোর্ড লাগানো আমি দেখতে পাচ্ছি। আপনারা প্রতিদিন যাওয়ার আসার সময় এই বোর্ডগুলো দেখেন। এই বোর্ডগুলোর অর্থ অনেকে বোঝেন, অনেকে স্বার্থ হিসাবে দেখেন, কিন্তু আপনাদের বুঝতে হবে এই যে বোর্ডের লেখাগুলো সেগুলো সঠিক, এটি নিজেদের স্বার্থ নাকি সরকার তার নিজের স্বার্থে ক্ষমতা দখল করার জন্য সমস্ত প্রকল্প চালু করে। এই শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা আমাদের মৌলিক অধিকার, কিন্তু জুনিয়র ডাক্তার যে এখানে বসে সে নিশ্চয়ই বলতে পারবে, সে যখন হসপিটালে চিকিৎসার জন্য যায়, একটা হসপিটাল কিন্তু পুরো চলে জুনিয়র ডাক্তার এবং ইন্টার্নদের উপর বেস করে। 50টা ওয়ার্ড, 50টা ডিপার্টমেন্ট একটা মেডিকেল কলেজে থাকলে এক একটা ডিপার্টমেন্টে হয়তো 2জন কি 1জন সিনিয়র ডাক্তার আছে, তাকে কিন্তু এই স্তম্ভ হচ্ছে জুনিয়র ডাক্তাররা। আজকে চিকিৎসা করতে গেলে কি থার্মোমিটার পাওয়া যাবে হসপিটালে? আপনারা কিন্তু এই বিষয়টা জানেন না। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে অক্সিজেন হচ্ছে সবথেকে প্রয়োজনীয় একটি যন্ত্র, যেটা না হলে চিকিৎসা করা যায় না। যে ডাক্তার যখন বাইরে চলে যায় তার ব্যাগে করে ওই অক্সিজেন যন্ত্রটাকে নিয়ে যেতে হয়। সেখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই সমস্ত কলেজগুলোকে 2 কোটি টাকা করে বছরে দেবে, নারায়ণপুর 2 কোটি টাকা করে বছরে দিয়ে দেবে। এই যত উৎসব হয় এই 2 কোটি টাকা খরচ করে কলেজগুলো তার উৎসবগুলো করবে, কিন্তু একটা চিকিৎসার জন্য যে যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো হসপিটালের দরকার নেই কিনে দেওয়ার। একটা ডাক্তার চিকিৎসা করতে গেলে তার মূল যে অস্ত্র ওষুধ, সে ওষুধগুলো সম্পূর্ণ একটা কোম্পানির নামে বিল হয় ঠিকই, কিন্তু ওই কোম্পানি ওষুধ ডেলিভারি করে না। আজকে 5 জন ওষুধ কোম্পানির মালিক এই ওষুধ দুর্নীতি মামলায় আর্জি করে তদন্তে তারা জেলে। এরা বড় বড় কোম্পানির নাম করে ওষুধগুলোকে নকল করে জাল প্যাকিং করে হসপিটালে সাপ্লাই করে। সেখানে হসপিটালের প্রিন্সিপাল, স্বাস্থ্য রক্ষা কমিটি, কর্মী কল্যাণ সমিতি, এদের সঙ্গে একটা গাছ ছড়া বেঁধে 1 কোটি টাকার ওষুধ হসপিটালে 1 লাখ টাকায় বিক্রি করে 1 কোটি টাকার বিল করে হসপিটাল থেকে টাকা নিয়ে চলে যায় এবং ভাগের টাকা হসপিটালকে দিয়ে নিজের বিলের পেমেন্ট নিয়ে চলে যায়। সেই 1 লাখ টাকার উপরে কমিশন দিতে হয় হসপিটালকে।
এ সমস্ত আমরা কিন্তু অনেকদিন আগে জানতাম। গতকাল আনন্দবাজার পত্রিকা যারা পড়েছেন তারা আনন্দবাজার পত্রিকার মূল প্রথম থেকেই আমার মেয়ের মৃত্যুর কারণটা কিন্তু চলে এসছে, যেটা আমরা বলতে চাইনি প্রকাশ্যে আজ পর্যন্ত। সিবিআই প্রথম যেদিন তদন্ত নিয়েছে এবং আমাদের কাছে গেছে, এই জিনিসটা কিন্তু আমরা সিবিআইকে প্রথমে বলেছি। সিবিআই কিন্তু সেই জিনিসটা তদন্ত করে দেখেনি, কারণ তদন্ত করতে চাইনি। সুপ্রিম কোর্ট এই যে এত বড় আন্দোলন যেটা সংগঠিত হচ্ছিল, কেউ না কেউ সহ্য করতে পারেনি, সেই জন্য সুপ্রিম কোর্টকে এই মামলাটি হাইকোর্ট থেকে সুমতো নিয়ে গিয়ে এটাকে একটা খাঁচাবন্দি করে দেওয়ার মতো ব্যবস্থা করেছিল। আজকে সিবিআইকে খাঁচা তোতাবাকি বলে সুপ্রিম কোর্ট মন্তব্য করে। সুপ্রিম কোর্ট নিজেও যে একটা খাঁচা বন্দী হয়ে আছে সেটা মনে হয় সুপ্রিম কোর্ট স্বীকার করতে চায় না। সুপ্রিম কোর্টের সামনে এই কথা বলা যাবে না, তার আদালত অবমাননা হবে। আমরা এই 17 তারিখে ঘরতে যখন দিল্লিতে যাচ্ছিলাম পূর্ণ প্রতিজ্ঞা করে গেছিলাম, আজকে কোর্টে যাই হবে, যদি মামলা রিটার্ন না আসে আমরা কোর্টকে আজকে ছাড়বো না, মামলা কিন্তু আমরা হাইকোর্টে নেবই। কিন্তু সৌভাগ্যক্রমে আমাদের কিছু করতে হয়নি। সঞ্জয় খান্না আমাদের আবেদন শোনার সঙ্গে সঙ্গে এবং আমাদের যিনি উকিল ওখানে উপস্থিত ছিলেন তিনি বলেন মা বাবা কোর্টরুমে উপস্থিত আছে এবং সঞ্জয় খান্নার সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তিনি রায় দিয়ে দেন, হ্যাঁ হাইকোর্ট মামলাটি শুনতে পারবে। সিবিআই ডিরেক্টর আমার বাদিকে দাঁড়িয়েছিলেন, শোনার সঙ্গে সঙ্গে কোর্ট থেকে বেরিয়ে যান। সিবিআইয়ের বাকি সদস্যরা চেষ্টা করেছিল শেষ মুহূর্তে যদি মামলা রাখতে যায়, কিন্তু পারেনি। সেই মামলা হাইকোর্টে এসছে, যার ফলস্বরূপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের প্রশাসন পশ্চিমবঙ্গ সরকার একটু নড়ে করে বসেছে এবং সিবিআইও কিছুটা কাজ করতে বাধ্য হচ্ছে। আজকে মহামান্য হাইকোর্ট সিবিআইকে 3টি প্রশ্নের উত্তর নিয়ে শুক্রবার দিন আদালতে উপস্থিত হতে বলেছেন। তিনি বলছেন যে এটা কি গ্যাংরেপ না একার পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব হয়েছে, এটা আমাকে পরিষ্কার করে বলুন। সিবিআইকে অর্ডার দিয়েছে। 2 নম্বর পক্ষে রেখেছেন যখন চার্জ ফ্রেম হয়েছিল একজনের বিরুদ্ধেই চার্জ ফ্রেম হয়েছে, আপনারা কি সন্দেহ যে একজনই অপরাধটা ঘটিয়েছে? এর উত্তর কিন্তু আমার শুক্রবার দিন চাই। দ্বিতীয় কোশ্চেন দিয়েছেন কি আপনারা এই যে 7.5 মাস ধরে কি ইনভেস্টিগেশন করেছেন তার পূর্ণ দলিল আমার কাছে তুলে ধরতে হবে এবং শুধু স্ট্যাটাস রিপোর্ট আনলে হবে না, আপনাকে কিন্তু কেস ডায়েরি আমাকে দিতে হবে। আশা করছি শুক্রবার দিন সিবিআইকে এই 3টি কোশ্চেনের উত্তর দিতে গিয়ে সিবিআই যে কোনো কাজ করেছে কি করেনি এই 7 মাস ধরে সেই প্রশ্নের জবাব কিন্তু দিতে হবে। কেস ডায়েরি মানে কেস ডায়েরি মেনটেন করতে হয় একজন সিপিকেও, যেটা আমরা সিপির কাছেও চেয়েছি অ্যাপ্লিকেশন করে হাইকোর্টের মাধ্যমে। যখন কোনো অফিসার তদন্তকারী অফিসার সারাদিন কি কাজ করলেন প্রতিদিন কেস ডায়েরিতে সেটা উল্লেখ করতে হয়। এই যে 3 মাস সিবিআইয়ের ঘুমিয়েছিল বলবো তার প্রমাণ কিন্তু কোর্টের সামনে সিবিআইকে শুক্রবার দিন রাখতেই হবে এবং তার জন্য কিন্তু সিবিআইকে কৈফিয়ত দিতে হবে তোমরা কাজ জানি আদেশে করে থাকো কেন করেছিলে এবং কি কারণে করেছিলে, তার জন্য নিশ্চয়ই আদালত কড়া ব্যবস্থা নেবে, যেটা সুপ্রিম কোর্ট আজ পর্যন্ত করেনি। 8টা শুনানি করেছে, 7টা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, তারা সুমরিত হয়েছে সেই স্ট্যাটাস রিপোর্ট দেখে। এমন তো দেখতে পাচ্ছিলাম চেয়ার থেকে পড়েও যাবে স্ট্যাটাস রিপোর্ট দেখার পরে, কিন্তু স্ট্যাটাস রিপোর্টের পরে সিবিআই কি কাজ করবে তার কোনো দিশা কিন্তু কোর্ট দেয়নি, যেটা আজকে হাইকোর্ট কিন্তু দিয়েছে। এই কাজগুলো কিন্তু সিবিআইকে করে শুক্রবার আরো 15 দিন টাইম দিয়েছিল, কিন্তু মহামান্য আদালত তীর্থঙ্কর ঘোষ জজ সাহেব কিন্তু দেননি এবং শুক্রবার দিনই
এই কোশ্চেনের উত্তর নিয়ে সিবিআইকে উপস্থিত হতে বলেছে। শিয়ালদা কোর্টের রায়ের কপির আরেক কয়েকটি কথা আমি আর উল্লেখ করব। অনেকে এই বিষয়গুলো জানেন না, তারা আইন আদালতের বিষয়ে আমরাও ঠিক জানতাম না। এই 7.5 মাস ধরে এই আদালতের দরজায় ঘুরতে ঘুরতে আমাদেরও কিছুটা অভিজ্ঞতা হয়েছে। শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস যখন এই রায়ের কপি লিখতে শুরু করলেন, তিনি প্রথম লিখলেন 9 আগস্ট শুক্রবার একটা নতুন সূর্য দিয়ে সকাল শুরু হয়েছিল, কিন্তু 10:53 একটি ফোন কল এই পরিবারটিকে সমস্ত তছনছ করে দেয়। পরবর্তীকালে সারা দেশ জুড়ে এর শিহরণ জেগে ওঠে এবং সবাই আলোড়িত হয়। এইরকম 1945 সালের 9 আগস্ট সকাল জাপানে 9:30টার সময় নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেললে যেমন সারা পৃথিবী কম্পিত হয়, এই ঘটনাও ঠিক সেম একই সঙ্গে তারা তার উল্লেখ করে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে কলকাতা পুলিশ এবং সিবিআই যে তদন্ত রিপোর্ট ওনার কাছে তুলে দেয়, উনি এই মামলাটাকে, এই ঘটনাটিকে রেয়ার অ্যান্ড রেয়ার কেস বলতে পারেননি। রেয়ার অ্যান্ড রেয়ার বলতে গেলে একজন আদালত জজকে যখন তদন্ত রিপোর্টের উপরে কোনো প্রশ্নচিহ্ন থাকলে হবে না, কিন্তু সিবিআই যে চার্জশিট দিয়েছে এবং সেখানে যে সমস্ত রিপোর্টের উল্লেখ করেছে, প্রতিটি রিপোর্টের পাশে প্রশ্নচিহ্ন রয়েছে। এমনকি যে সেমিনার রুমকে ঘটনাস্থল দেখানো হয়েছে, সিএফএসএল রিপোর্ট কিন্তু বলছে যে ওই সেমিনার রুম আদৌ ঘটনাস্থল কিনা তারও কিন্তু কোনো প্রমাণ সিবিআইয়ের কাছে নেই। সেই তার উপর বেশ করে সঞ্জয় রায়ের ফাঁসি কিন্তু দিতে পারেননি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে আমার কাছে থাকলে আমি ফাঁসি করিয়ে দিতাম। আমাদের কিন্তু এই সমস্ত কথাগুলো মনে রাখতে হবে। তারপরে যেখানে রূপালী মুখোপাধ্যায়ের নেতৃত্বে সিবিআইয়ের কলকাতা পুলিশের চিফ গঠিত হয়েছিল, সৌভাগ্যবশত এই স্থিতি রূপা মুখার্জি যেদিন ডিপোজিশন ছিল সেদিনই আমরা প্রথম কোর্টে ঢোকার অনুমতি পাই। এবং সিবিআইয়ের চিঠি যখন তাকে প্রশ্ন করছিল, একটি প্রশ্ন 10 মিনিট পর্যন্ত আমি দেখি, প্রশ্ন করার পরে 10 মিনিট সেই রূপা মুখার্জি কোনো উত্তর দিতে পারছেন না। তখন জজটার পরে যে ঠিক আছে, আপনি কেস ডায়েরি দেখেই বলুন, আপনাকে আর মৌখিক কিছু বলতে হবে না, কেস ডায়েরিতে যে আপনার লেখা আছে সেই প্রশ্নের উত্তরগুলো দিন। সেখানে একটি প্রশ্ন করা আছে যে সেমিনার রুম 4 দিন পরে সিল করা হয়নি এবং সেমিনার রুমের তালা দেওয়া ছিল, সেই তালার চাবিটা এই রূপালী মুখার্জি কোনো জায়গা থেকে মেসেজ করেন, সেমিনার রুম খোলেন এবং সেমিনার রুমে তদন্ত করে আবার তালা দিয়ে যেখান থেকে চাবিটা এসেছিল সেখানেই চাবিটা ফেরত দিয়ে দেন। তার মানে কি, এই ঘটনাস্থল ক্রাইম সিন অরক্ষিত ছিল এবং আমরা 6:30 পর্যন্ত যখন সেমিনার রুম ত্যাগ করেছি তখনও সেই সেমিনার রুমকে কর্ডন করা হয়নি। কিন্তু করাই হয়নি 4 দিন পর্যন্ত, যে রূপালী মুখার্জি কোর্টে দাঁড়িয়ে স্বীকার করেছেন। তাহলে এই সরকারের উপর আমাদের ভরসা কি করে থাকবে? আর এই বিচার পেতে গেলে এই সরকারের কাছ থেকে বিচার পেয়ে পাবো, সেটা আমাদের আকাশ কুসুম স্বপ্ন ছিল। এই সরকারকে বিশ্বাস করেছিলাম, তার মানে ভুল করেছিলাম। পরবর্তীকালে যে সিবিআই কাজ করছে না, সিবিআইয়ের যে আইও বা যিনি ইনভেস্টিগেটিং অফিসার, তিনিও কোর্টে দাঁড়িয়ে বলেছেন কলকাতা পুলিশ যে রিপোর্ট আমার হাতে তুলে দিয়েছে সেটা আমি ম্যাগনিফাইং গ্লাসের নিচে করে দেখেছি এবং যা যা বিজ্ঞানসম্মত তথ্য প্রমাণ জোগাড় করেছি এবং সঞ্জয় মিত্রের চার্জশিট দিয়ে আমরা চার্জশিটটা জমা দিয়েছি। এবং সেখানে সিবিআই অনেক বড় বড় কথা বলেছিল। সন্দীপ ঘোষ এবং তারা থানার ওসি এই ঘটনার হাসাস করেছে এবং রাজ্জার কনস্টিটুয়েন্সি আছে এই ঘটনার সঙ্গে এবং বাকি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, আমরা ফার্দার ইনভেস্টিগেশন করে সেগুলো আমরা সামনে আনব।
আজকে সেই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা হাইকোর্টের কাছে ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি। কারণ সিবিআইয়ের কথাতেই আমরা সিবিআইকে ধরেছি, আমরা কিন্তু অন্য কোনো কথা বলিনি। এবং শিয়ালদা কোর্টের অনির্বাণ দাস যে পয়েন্টগুলো তুলে ধরেছেন, আমরা সেইখান থেকে 54টা কোশ্চেন বের করে হাইকোর্টের কাছে রেখেছি এবং হাইকোর্ট সেখান থেকে সমস্ত প্রশ্ন করে সিবিআই কাছে 3টে কোশ্চেন রেখেছে, বলে 3টে কোশ্চেনের উত্তর আমাকে শুক্রবার দেবেন, তবে মহামার যে 54টা কোশ্চেন আছে তাহলে তার উত্তর তারা পেয়ে যাবে আশা করছি। এবং আমরা আশা নিয়েই আছি সিবিআই কাজ করবে এবং সঠিক পদে তদন্ত হবে, আমরা নির্দিষ্ট বিচার পাব। আজকে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে আমার 2-4টে কথা বলতে বাধ্য হচ্ছি। তারা নিজেকে অসাধারণ ক্ষমতাশালী বলে মনে করছে, মানে সমস্ত কিছু ঊর্ধ্বে মনে করছে নিজেদের, কিন্তু জানে না আপনার সমুদ্র নিশ্চয়ই অনেকে সবাই দেখেছেন সমুদ্র কিভাবে, যে আমার চেয়ে শক্তিশালী পৃথিবীতে আর কেউ নেই, কিন্তু না, তার থেকে অনেক শক্তিশালী আছে। সামান্য একটি তেলের ফোঁটা যদি সমুদ্রের জলের মধ্যে ফেলেন, সমুদ্রের জল যতই চেষ্টা করুক ওই তেলের ফোঁটাকে কিন্তু সমুদ্র কোনদিন মেশাতে পারবে না, ও কিন্তু সমুদ্রের পার থেকে ওপরে চলে যাবে। সুতরাং ধৈর্য এবং মানে ঠান্ডা মাথা রাখলে এবং বুদ্ধি ঠিক মতো খরচা করলে এই বিচার আমরাও ছিনিয়ে আনতে পারবো, এটা আমাদের বিশ্বাস আছে। আজকে শিক্ষা হচ্ছে মানে সমাজের মেরুদণ্ড, যেটা মানুষকে কিছু বলতে শেখায়। আজকে একটি অশিক্ষিত লোক আর একটি অন্ধ লোক যখন একটা বইয়ের সামনে থাকে তারা কিন্তু সমান। এই অন্ধত্ব ঘটাতে গেলে শিক্ষাটাকে সবাইকে আনতে হবে নিজের কাছে, কিন্তু এই সরকার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে নষ্ট করে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের দিকে সবচেয়ে বেশি নজর দিচ্ছে। কারণ তাদের চাই টাকা, সেই জন্যই বলে যে এই অভয়ের মা বাবাকে টাকা দিয়ে চুপ করিয়ে দাও, যেটা প্রথম দিন থেকে চেষ্টা করেছে। অনির্বাণ দাস যখন কম্পেনসেশনের কথা বলেন যে আপনার মেয়ে কম্পেনসেশন পাবে 17 লক্ষ টাকা আমরা দেওয়ার জন্য আদেশ করছি, তখন আমরা কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলি, স্যার আমরা এখানে টাকার জন্য কিন্তু ভিক্ষা করতে আসিনি, আমরা বিচার চাইতে এসেছি, সেটা যদি আপনার পক্ষে দেওয়া সম্ভব হয় তাহলে দিন, টাকা আমাদের দিতে হবে না। তখন উনি একটি মন্তব্য করেন, দেখুন এটা হচ্ছে আমার আইনের কথা, আপনারা যদি মনে করেন টাকা নাও নিতে পারেন, কিন্তু আমার লিখতে হবে অর্ডার কপিতে, সেই জন্য আমি লিখেছি, সেটা আমি পড়ে শোনালাম। টাকা দিয়ে সবার মুখ বন্ধ করা যায় না, সেটা কিন্তু আমরা প্রথম দিন থেকে এই পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল সরকারকে বুঝিয়ে দিয়েছি। তবুও কিন্তু এই সরকার তার কুকর্ম থেকে পিছু হচ্ছে না, তারা সব জায়গায় ঘিরে থাকবে। তাদের এই মানসিকতা কিন্তু আমাদেরই ভাঙতে হবে, তাদের এই দম্ভ আমাদের ভাঙতে হবে। এবং সামান্য দান মানুষকে দুর্বল করে, কখনো শক্তিশালী করে না, সেটা আমাদের কিন্তু বুঝতে হবে। এই দানের যে আশায় না থেকে নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে এবং শিক্ষা এবং স্বাস্থ্যকে মানুষের মৌলিক অধিকার মনে করে সেটাকে পাওয়ার চেষ্টা করতে হবে। আজকে একজন 80 বছরের বৃদ্ধ যখন হসপিটালে যাচ্ছেন, তিনি যে মৃত্যুর জন্য হসপিটালে যাচ্ছেন না সেই গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারবো না। এবং 30 বছরে একটা যুবক অসুস্থ হয়ে যখন হসপিটালে যাচ্ছে, সেই যে মৃত্যুর মুখে পতিত হবে না সেই গ্যারান্টি কিন্তু আমাদের কাছে নেই। সুস্থ লোক যদি হাসপাতালের এই চিকিৎসার মধ্যে পড়ে তবে সে অসুস্থ হয়েই বাড়িতে ফিরবে, সুস্থ হয়ে নয়। সে হয়তো তখনকার মতো সুস্থ হবে, ভবিষ্যতে সে অন্য রোগ নিয়ে বাড়িতে আসবে। ওষুধের কিন্তু রিয়াকশন আছে, সেটা কিন্তু সবাইকে কোনো না কোনোভাবে অস্বাস্থ্যকর পরিস্থিতির মধ্যে তৈরি করবে। সেটা বুঝে
এবং সবাই যেরকমভাবে আমাদের সঙ্গে আছেন ভবিষ্যতে এরকমভাবে থাকবেন। আমরা এই যে ন্যায় বিচারের দাবি আমরা ছাড়ব না। তার জন্য একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে আমি রাখবো। আপনার এখানে অনেকেই টমাস আলভা এডিসনের নাম শুনেছেন, যিনি এই লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন। তার ধৈর্য শুনলে, তার ধৈর্য অনুপ্রাণিত হতে গেলে এই পৃথিবীতে যে কোনো কাজ করা সম্ভব এবং এই বিচার ছিনিয়ে আনা সম্ভব, সেটা আমি মনে করি। তিনি 2774 বার প্রচেষ্টা করে এই লাইট আবিষ্কার করেন, বাল্বটা আবিষ্কার করেন। সুতরাং আমিও আপনাদের সঙ্গে প্রতিজ্ঞা করছি, এই ন্যায় বিচার আমি ছিনিয়ে আনবই এবং আপনারা আমার সঙ্গে থাকলে সেই কাজটা আমার অনেক সহজ এবং সুবিধা হবে, এটাই আমি মনে করছি। এই বলে আমার কথা আমি শেষ করছি। সবাই তো আমার পাশে থাকবে আবার এবং আমরা ভবিষ্যতে এই বিচার ছিনিয়ে আনবো, আপনারা এরকম পাশে থাকবেন।